প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সংখ্যালঘুদের পাশে থাকার অঙ্গীকার, ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশগুলোতে আশেপাশে দেখেছি যারা আসলে সত্য তথ্যটি তুলে ধরেনি। ওই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে। হাসিনা সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই, ব্রিফিংয়ে হোয়াইট হাউস মুখপাত্র। সেন্ট মার্টিনস দ্বীপ লিখে নেয়ার দাবি মিথ্যা। বঙ্গভবনে আরও এক উপদেষ্টার শপথ। আপিল বিভাগের নতুন 4 বিচারপতিকে ওথ পড়ালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সংখ্যালঘুদের প্রতিটি দাবি যৌক্তিক, এগুলো মানতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। একই সাথে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোরও আহ্বান তিনি জানিয়েছেন। সার্জিস বলেছেন, ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে ফিরেছেন, ছাত্ররা যেন তাদের স্বাগত জানায়। আর এ সময় ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগের সমালোচনা করেন সার্জিস। অনেক মানুষ নির্বিচারে মানুষের উপরে হামলা চালিয়েছে, অনেক পুলিশ সেই কাজটি করেছে যেই কাজটি করা তার সাথে কখনো যায় না। সেই জায়গা থেকে অবশ্যই তারা দায়ী এবং তাদের বিচার হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনরা, আমরা দেখছি যে তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে তাদের 8 দফার দাবি জানিয়ে আসছে। আমরা তাদের দাবিগুলো দেখেছি। আমরা তাদের সাথে যেই সাধারণ শিক্ষার্থীরা, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা কিংবা অন্যান্য ধর্মের যে ভাই বোনরা, আমরা তাদের সাথে বসার চেষ্টা করেছি, কথা বলেছি। সেই জায়গা থেকে তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা তাদের যে দাবিগুলো জানিয়েছে, 8টি দাবি, প্রত্যেকটিই যৌক্তিক দাবি। এবং বর্তমান আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, সমতার বাংলাদেশের কথা বলি, সেই জায়গায় তাদের এই দাবিগুলো পূরণ হওয়া উচিত। পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশগুলোতে আশেপাশে দেখেছি যারা আসলে সত্য তথ্যটি তুলে ধরেনি। ওই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে। আমাদের প্রবাসী ভাইরা আসলে আমাদেরকে সমর্থন দিয়ে তাদের যে রেমিটেন্স পাঠানোটি সেটি বন্ধ করেছিল। আমরা তাদেরকে এখন অনুরোধ জানাবো, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি দায়িত্ব নিয়েছে, এখন আমাদের দেশ গঠন করতে হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এই জন্য সবার নিজের জায়গা থেকে যতটুকু প্রয়োজন এবং যতটুকু সামর্থ্য রয়েছে আমরা যেন লিগ্যাল ওয়েতে আমাদের যে রেমিটেন্সটি সেটি দেশে পাঠাই। আমরা এ পর্যায়ে পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালের সামনে যাচ্ছি। সেখানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন। কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটক করি। দিস পার্টি ওয়াজ ওয়ার্স দেন ফ্যাসিস্ট পার্টি। এক্স্যাক্টলি হোয়াট দ্য ফ্যাসিস্ট ডিড, প্রপাগান্ডা অ্যান্ড মেক দি স্টেট। যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। নো মোর, নো মোর। ইনশাল্লাহ ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর। হবে, আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, এটা তো ওদের মতো না যে বাইর করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ, আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি অ্যাসিওর করতে পারি আমরা ওই যে আমাদের যেগুলো হাত নিয়েছে হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই, আমি কয়দিন আছে, যতদিন থাকি, আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু বুক। টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করব, হ্যাভ এন ইনকোয়ারি। এইগুলো 15 আগস্টকে ঘিরে একটা উত্তেজনা আছে, এর ভিতরে সেটা ঠিকমতো কাজ করছে কিনা বা নিশ্চয়তা দেওয়া হচ্ছে। অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন,
অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, আপনাকে আরেকটা কথা বলি, আমি আর নিজের বোস্ট করছি না, আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত। যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে, বলছে কয়টা বুলেটে এটা ছেলে মারা যায়। আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে, আপনারা জানেন, 5 ঘন্টা টক টু দেম। কালকে রাত্রে ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ, আপনারা কেউই দেখেন নাই, আমি রাতে 9টার সময় যমুনার সামনে 2000 পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার। আমি বলেছি যে এই কী বলে এটা হবে, এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উই উইল সি উইল ব্রিং দ্যাম ব্যাক। ছাত্ররা তো তাদের উপর আস্থা রাখতে পারছে না, যারা আগে দায়িত্ব ছিল তারা চিন্তা করবেন না। আমি ছাত্রদেরকেও বলছি এই পুলিশ খুবই অনুতপ্ত। আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা আর পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা। আমি আবার বলছি উই উইল নট লিভ দ্যাম, কিন্তু একটু সবুর করেন, কারণ কতগুলো প্রসেস আছে। একটা সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো টপ করে করা যায় না। তারপরে আবার দেখবেন যে তার 3 বছর পর সে আবার চলে আসছে এ নিয়ে। সো হ্যাভ পেশেন্স। আর হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে, সেই জন্য যদি এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন, আমি দুঃখিত। আমরা পিলখানায় ছিলাম, সেখানে বর্ডার গার্ড হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন। সরাসরি শুনছিলেন আপনারা। বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জাপিয়েরে। সোমবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশ ইস্যুতে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার বার্তার প্রসঙ্গ তুলে ধরেন প্রশ্নকারী সাংবাদিক। আর যেখানে বলা হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণেই ক্ষমতাচ্যুত হতে হয়েছে আওয়ামী লীগ সভাপতিকে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জবাবে কারিন বলেছেন, বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে যে কোনো প্রতিবেদনই সম্পূর্ণ মিথ্যা। কোনোভাবেই আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এ ধরনের যে কোনো প্রতিবেদন একেবারেই মিথ্যা বা গুজব। বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত বেছে নিয়েছে। বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে সে দেশের মানুষ। আর এই ইস্যুতে আমাদের অবস্থান এটাই। এর বাইরে যে কোনো অভিযোগ ভুয়া। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক ই আজম। মঙ্গলবার সকালে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরেই দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয় এবং সেদিনই প্রধান উপদেষ্টা আর 13 জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। পরে আরও 2 উপদেষ্টা শপথ নেন। আর সবশেষ শপথ নিলেন অপারেশন জ্যাকপটে অংশ নেয় মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক। যুক্তরাষ্ট্রে অবস্থান করে তার শপথ বিলম্বিত হয়। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। তাদেরকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি SM এমদাদুল হক। সকাল 10:45 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ হাইকোর্ট বিভাগের সব বিচারপতিরাই উপস্থিত ছিলেন। এর আগে সোমবার রাতে হাইকোর্টের কর্মকর্তা 4 জনকেই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির আদেশক্রমেই তাদের নিয়োগ দিয়েই প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এদিকে দুপুর 12টায় আপিল বিভাগের 6 বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চে বসার কথা রয়েছে। শুরু হবে বিচারিক কার্যক্রম।
বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং জিডিপির তথ্য প্রকাশ পাবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই গুরুত্ব দেবে সরকার। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে এমন প্রতিশ্রুতি দেয়া হয়। এরপরে বৈঠক করেন পরিকল্পনা কমিশনের সদস্যদের সাথে। এ সময় প্রকল্পের অর্থ অপচয় বন্ধেরও নির্দেশনা দেয়া হয়। এক বৃষ্টিতে রাস্তা ধুয়ে শেষ হয়ে যাবে এমন হলেও চলবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেছেন যে কয়েকদিনের বিশৃঙ্খলা এবং সংখ্যাতে পণ্য আনা নেওয়া বিঘ্ন হয়, যার ফলে দাম বেড়ে যায়। আর এখন কিছু পণ্যের দাম বাজারে কমেছে, সব কিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে। অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না বলেও জানান তিনি। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে। উপদেষ্টা জানিয়েছেন শুধুমাত্র জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেওয়া হবে, আর কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থ ছাড় বেশি করা হবে আর অপচয়ও বন্ধ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ইনফ্লেশনটা বেড়েছে, কারণটা আপনি দেখবেন সাপ্লাই চেইন ডিসরাপশন ছিল। এটা তো আন্দোলনের জন্য এটা স্বাভাবিক একটা, তো এটা একটা টেম্পোরারি ফেনোমেনা যে বেড়েছে। তো ইমিডিয়েটলি আমি কালকে এটা লক্ষ্য করেছি যে এটাকে ইমিডিয়েটলি কমানো যায় কি না। আমি অলরেডি যে আমাদের যে ফুডের যে সাপ্লাই চেইনটা ইস্যু করার জন্য কতগুলো তো আর্থিক সংস্থান আছে, সেগুলো মোটামুটি আমরা ইস্যু করে দিচ্ছি। 9 দিন পর আবারও বিভিন্ন রুটে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। নির্ধারিত সময় স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। রাজধানীর লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়, অনেকটাই স্বস্তি বোধ করছেন যাত্রীরা। অনেকদিন পর ট্রেন চালু হওয়ায় স্টেশনে যাত্রীদের বেশ সমাগম রয়েছে। যাত্রীরা জানান বাসে চলাচল করতে অনেকেরই সমস্যা হয়, আবার ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির সাথেই তারা চলাচল করতে পারছেন। তবে ট্রেন চলাচল বন্ধের আগে অনলাইনে ক্রয় করা টিকিট মূল্য যাত্রীদের রিফান্ড করা হলে সেই প্রক্রিয়ায় কিছুটা ভোগান্তি রয়েছে বলেও জানান তারা। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত 18 জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। সবসময় ট্রেনে যাতায়াত করতে ভালো লাগে, কারণ ট্রেনের জায়গাটা হচ্ছে মানুষের স্বস্তির জায়গা। না বাসে প্রাইভেট কারে চলাফেরা করতে ট্রেনের দরকার, সেই জন্য আজকে 1 মাস যাবত ঢাকা এসে বসে রয়েছি। তখন আজকে চালু হয়েছে, আজকে বার হয়েছি আজকে ভৈরব যাবো। আমরা যে বন্ধের সময় যে টিকিটগুলো কাটছিলাম ওগুলো রিফান্ড এখনো পুরোপুরিভাবে দিতে পারেনি। সবগুলো বলছে অনলাইনে রিফান্ড দিবে, কিন্তু অনলাইনে যায় দেখা যাচ্ছে অনেক ভোগান্তির আমাদের পোহাতে হচ্ছে। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের থানাগুলোর কার্যক্রম। বেশিরভাগ পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। সকাল থেকে পুলিশের পোশাক পরে থানায় আসেন কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের সব বিভাগে থানা কার্যক্রম শুরু হয়েছে এবং অভ্যন্তরে সব ধরনের পুলিশি সহায়তাও পাচ্ছেন সাধারণ মানুষ। মামলা কিংবা সাধারণ ডায়েরিও নেওয়া হচ্ছে। এদিকে কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরাও। সড়কে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে কাজ করছেন। তবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় এখনও তাদের কাজে সহায়তা করছে শিক্ষার্থীরা। এছাড়া দেশের সব অফিস আদালতও খোলা আছে।